ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা কিন্তু কোনো অস্ত্র দিয়ে নয়, বরং একটা আইডিয়ার জোরে পুরো পৃথিবীর ইতিহাসটাই পাল্টে দেন। হ্যাঁ, আজ আমরা এমনই একজন মানুষকে নিয়ে কথা বলবো, মহাত্মা গান্ধী। চলুন তার জীবন আর দর্শনকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করা যাক। অহিংসাই সর্বোত্তম পথ, মানে গান্ধীর পুরো জীবনের সারমর্মটা না এই একটা লাইনে লুকিয়ে আছে। ভাবুন তো একবার, তার সমস্ত কাজ, সব লড়াই, সব কিছুর ভিত্তি ছিল এই একটা বিশ্বাস। আর এই সাধারণ দেখতে আইডিয়াটাই একটা গোটা ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। তো এই পুরো জার্নিটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে একজন সাধারণ মানুষ হিসেবে তার পথ চলা শুরু হয়েছিল, তারপর জানব সত্যাগ্রহের জন্ম কিভাবে হলো, এরপর তো ভারতের স্বাধীনতা আন্দোলনে তার সেই বিশাল ভূমিকা, আর সবশেষে তার দর্শন আর তিনি আমাদের জন্য কি রেখে গেছেন সেটাও দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। যে কোনো বড় গল্পের মতোই মোহনদাস করমচাঁদ গান্ধীর কাহিনীটাও কিন্তু শুরু হয়েছিল খুব সাধারণ একটা জায়গা থেকে। সালটা ছিল 1869, 2রা অক্টোবর। গুজরাটের পোরবন্দরে তার জন্ম। বাবা ছিলেন রাজ্যের একজন বড় কর্মকর্তা, মানে দিওয়ান, আর মা ছিলেন খুবই ধর্মপ্রাণ একজন মহিলা। তো ছোটবেলা থেকেই পরিবারের সত্য আর ডিসিপ্লিনের একটা পরিবেশ পেয়েছিলেন তিনি। এরপর পড়াশোনার জন্য চলে গেলেন সোজা লন্ডনে আইন পড়তে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরলেনও, কিন্তু আসল মজাটা হলো ভারতে ফিরে তার আইন পেশাটা ঠিকঠাক জমলই না। মানে তখনও তিনি যেন তার জীবনের আসল রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না। আর সেই আসল রাস্তার খোঁজেই তার জীবনে এলো এক বিরাট মোড়। কোথায়? দক্ষিণ আফ্রিকায়। আর বলা যেতে পারে ঠিক এইখান থেকেই সাধারণ মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্মা হয়ে ওঠার জার্নিটা শুরু হলো। তো 1893 সালে তিনি একজন আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় গেলেন, আর সেখানে গিয়ে যা দেখলেন তিনি একেবারে হতবাক। ভারতীয়দের ওপর কি সাংঘাতিক বর্ণবিদ্বেষ, কি অপমান! এই যে ব্যক্তিগতভাবে তিনি ধাক্কাটা খেলেন, এটাই তার ভেতরে প্রতিবাদের আগুনটা জ্বালিয়ে দিল। কিন্তু প্রশ্ন হল, প্রতিবাদটা হবে কিভাবে? মারামারি করে? হিংসা দিয়ে? একদমই না। তিনি একটা সম্পূর্ণ নতুন পথের কথা ভাবলেন, আর জন্ম দিলেন সত্যাগ্রহের। দেখুন শব্দটা কত সুন্দর। সত্যের প্রতি আগ্রহ, বা বলা যায় সত্যকে আঁকড়ে ধরে থাকা। প্রায় 21টা বছর তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন, আর এই সময়টাতেই তিনি এই অহিংসার দর্শনকে এমন একটা ধারালো অস্ত্রে পরিণত করলেন, যা কিনা বন্দুক বা তরোয়ালের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। এজন্যই 1915 সালে তিনি যখন ভারতে ফিরলেন, তখন তিনি আর আগের সেই ব্যর্থ আইনজীবী নন, একদমই না। তিনি ফিরলেন একটা পরীক্ষিত দর্শন আর লক্ষ লক্ষ মানুষকে পথ দেখানোর মতো আত্মবিশ্বাস নিয়ে। ভারতে এসেই তিনি স্বাধীনতা আন্দোলনকে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন। কিন্তু তার কৌশলের আসল ম্যাজিকটা কোথায় ছিল বলুন তো? আচ্ছা, একবার ডান্ডি মার্চের কথা ভাবুন। নুন মানে লবণের ওপর ব্রিটিশদের ট্যাক্স বসানোর মতো একটা সাধারণ ইস্যুকে তিনি প্রতিবাদের মস্ত বড় একটা প্রতীকে পরিণত করে ফেললেন। কারণটা খুব সহজ, লবণ তো সবার লাগে, তাই না? এই একটা চাল দিয়েই তিনি গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে শহরের বড় বড় বুদ্ধিজীবী সবাইকে এক সুতোয় বেঁধে ফেলেছিলেন। এটাই ছিল তার অহিংস প্রতিবাদের আসল শক্তি, দেখতে সহজ কিন্তু অসম্ভব প্রভাবশালী। কিন্তু এই যে এত বড় বড় আন্দোলন, এগুলোর পেছনের আসল শক্তিটা কি ছিল? চলুন গান্ধীর সেই মূল ভাবনা বা দর্শনগুলোকে এবার একটু তলিয়ে দেখা যাক। তার দর্শনের একেবারে কেন্দ্রে ছিল দুটো জিনিস, অহিংসা আর সত্যাগ্রহ। কিন্তু এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন ধর্মীয় সম্প্রীতি, স্বদেশী মানে নিজেদের পায়ে দাঁড়ানো, আর খুব সাধারণ জীবনযাপনের মতো আইডিয়া। এই সব কিছু মিলিয়ে যেন একটা কমপ্লিট প্যাকেজ তৈরি হয়েছিল। আর এই প্যাকেজটা শুধু ব্রিটিশদের বিরুদ্ধেই লড়াই করেনি, এটা সাধারণ ভারতীয়দের মনে আত্মবিশ্বাস আর সম্মানবোধও ফিরিয়ে এনেছিল। এরপর আমরা চলে আসছি তার জীবনের একেবারে শেষ অধ্যায়। এই সময় এসে গান্ধী তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে সত্যি হতে দেখলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের সঙ্গে মিশেছিল এক অসম্ভব গভীর যন্ত্রণা। 1947 সাল, ভারত স্বাধীন হল, কিন্তু কিসের বিনিময়ে? দেশভাগের। আর এই দেশভাগের ফলে যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসা শুরু হল, তা গান্ধীকে ভেতর থেকে একেবারে ভেঙে দিয়েছিল। ভাবুন, যে অহিংসার জন্য তিনি সারাটা জীবন লড়ে গেলেন, নিজের চোখের সামনে সেই আদর্শকে টুকরো টুকরো হতে দেখে তিনি শান্তি ফেরানোর জন্য আমরণ অনশনেও বসেছিলেন। আর সেই শান্তির পথেই হাঁটতে গিয়ে 1948 সালের 30শে জানুয়ারি দিল্লির এক প্রার্থনা সভায় এক আতাতায়ীর গুলিতে তার জীবন শেষ হয়ে যায়। মৃত্যু ঠিক আগের মুহূর্তে তার মুখ থেকে শেষ যে দুটো শব্দ বেরিয়ে এসেছিল, তা হল হে রাম।
যে বিশ্বাস আর আদর্শকে তিনি সারা জীবন আঁকড়ে ধরেছিলেন, জীবনের শেষ মুহূর্তেও তিনি সেই বিশ্বাসেই আশ্রয় খুঁজে নিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরই তাকে মহাত্মা বা মহান আত্মা উপাধিটা দিয়েছিলেন, যা আজ তার নামেরই অংশ হয়ে গেছে। ভারত তাকে মনে রেখেছে জাতির পিতা হিসেবে। আর শুধু ভারত নয়, গোটা বিশ্ব তার জন্মদিন অর্থাৎ ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করে, তার আদর্শকে সম্মান জানায়। গান্ধীজি তো চলে গেছেন, কিন্তু আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে গেছেন। আজকের এই হিংসা আর সংঘাতে ভরা পৃথিবীতে তার দেখানো সত্য আর অহিংসার পথটা কি আর চলে, নাকি আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে? এই প্রশ্নটাই হয়তো তার রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার।